একদা রামাপুরম নামক একটা সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামেতে এক মহিলা সুজাতা তার পরিবারের সাথে বসবাস করত। সুজাতা ছিল খুবই কৃপণ একটা মহিলা। আরে সুজাতা, অনেকদিন হয়ে গেছে মটরশুঁটির তরকারি খায়নি। মটরশুঁটি খাবার খুবই ইচ্ছা হচ্ছে। সুজাতা, তুমি কি রান্না করে দেবে? কি বললে তুমি? মটরশুঁটির তরকারি খাবে? ওরে বাবারে বাবা, তুমি জানো বাজারে মটরশুঁটির কত দাম? ওই তো সামান্য সবজি বিক্রি করো, তারপরে এত বড় বড় ফোটানি ঝাড়ো, এইটা খাবো ওইটা খাবো। সবজি বিক্রি করে আর ক টাকা উপার্জন করো? ঠিকঠাক করে সংসারই চলে না, আবার মটরশুঁটির তরকারি খেতে এসেছে। ফালতু টাকা খরচ করতে হবে না, যা সবজি রান্না হবে তাই খাবে। আরে সুজাতা, তুমি এটা কি কথা বলছো? বিয়ের পর থেকে আমি সবজি বিক্রি করেই কিন্তু এত কিছু করেছি, ছেলেদেরকে লেখাপড়া শিখিয়েছি। আজ যে ছেলেরা ভালো চাকরি করছে সেটা তো আমারই দৌলতে। সবজি বিক্রি করে এত বড় সংসারটাকে একাই চালিয়েছি। সারাদিন ধরে রোদ বৃষ্টি ধূপের মধ্যে বসে যে সবজি বিক্রি করা কতটা কষ্টকর সেটা আমি একমাত্র বুঝি। হ্যাঁ হ্যাঁ, সে তো আমার জানা আছে। সবজি বিক্রি করার টাকাতে কত ভালো করে সংসার চলে। আমি যদি বুঝে শুনে না খরচ করতাম তাহলে এতদিনে এত কিছু আর হতো না। সব কিছু আমার জন্যই হয়েছে। আরে ঠিক আছে সুজাতা, ঝগড়া কেন করছো? আমাদের বড় ছেলে মোহন শহরের একটা মেয়েকে ভালোবাসে জানো। সে তোমাকে হয়তো ভয়েতে বলেনি, কিন্তু আমাকে বলেছে। মেয়েটা কোটিপতি ঘরের মেয়ে, এমনকি মেয়েটা হচ্ছে বাবার একমাত্র মেয়ে। ওই মেয়ের সাথে যদি আমাদের ছেলের বিয়ে হয়ে যায়, তার সমস্ত সম্পত্তি আমার ছেলের হয়ে যাবে। আরে বাহ, এইটা তো তুমি খুব ভালো খবর শোনালে। তাহলে ওই কোটিপতি বাড়ির মেয়ে আমাদের বাড়িতে এলে তাহলে অনেক কিছু আনবে বলো। কোটিপতি ঘরের মেয়ের নাম শুনেই তারা দুজন স্বামী স্ত্রী অনেক খুশি হয়ে গেল। দুটো পরিবার একসাথে থেকে দুজনের বিয়ে করে দিল। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। কিন্তু সুজাতা তার বৌমা চাঁদনিকে নিয়ে হতাশ। কারণ তার বৌমা যেহেতু বড় লোকের ঘরের মেয়ে, তার শাশুড়ি নিজেই সবকিছু কাজ করতেন, আর চাঁদিনী সারাদিন বাড়িতে বসে আরাম করতেন। চাঁদিনী, মা তো প্রতিদিন আমাদের পছন্দ মতো রান্না করে খাওয়ায়। আজকে অন্তত তুমি তোমার পছন্দ মতো কিছু রান্না করে খাওয়াও। আসলে মা, আমি তো রান্না করতে জানি না। আরে বাবা মোহন, তুই এসব কি বলছিস কি? ও বড়লোক ঘরের মেয়ে, ও কাজবাজ করতে পারে নাকি? আমি রান্না করে দেব, তুমি চিন্তা করো না বৌমা। সুজাতা এইভাবে প্রতিবারে তার বৌমার হয়েই কথা বলতো। শাশুড়ি মা, একটু পাখাটা চালিয়ে দিন তো। আরে চাঁদনি, তুমি তো সুইচের কাছেই বসে আছো, তুমি পাখাটা চালিয়ে নাও। কি? আমি কাজ করব? আমি কোটিপতি বাড়ির মেয়ে, আমি কোনো কাজ করব না। চাঁদিনী এইভাবে সকলের সাথে ব্যবহার করত। তখন ওখানে রামারাও এলো আর সুজাতার কাছে বসলো। কি গো, এক চিন্তা করে বৌমা নিয়ে এলাম, আর এক হচ্ছে। আমি আর এইসব সহ্য করতে পারছি না। কোথায় বৌমা শাশুড়ির সেবা করবে, না উল্টে আমাকেই ওর সেবা করতে হচ্ছে। আরে সুজাতা, তুমি তো তোমার বৌমার কাছে দেখছি ভিজে বিল্লির মতো মিয়াও মিয়াও করছো। তুমি যে শাশুড়ি, তোমার আসল রূপটা তো ওকে দেখাও। শুধু তোমরা মাথায় তুলে রাখছো বড় লোকের মেয়ে, বড় লোকের মেয়ে, ও কি করে কাজ করবে। তো বড় লোকের মেয়ে বলে কি কাজকর্ম শিখতে হবে না? দেখো সুজাতা, বড় লোকের ঘরের মেয়ে ঠিক আছে, কিন্তু বেশি লাই দিলে আবার তোমারই মাথার উপরে উঠে নাচবে। ধীরে ধীরে ওকে সমস্ত কাজকর্ম শেখাও, বুঝেছো? আরে তুমি এসব কি কথাবার্তা বলছো? ও বড় লোক ঘরের মেয়ে, ওকে দিয়ে আমি কাজবাজ করাতে পারি? কোথায় রাগ করে চলে গেলে আমাদেরই তো ক্ষতি হবে। হ্যাঁ, একটা উপায় আছে। আমাদের ছোট ছেলে রাজেশ রয়েছে, ওর একটা গরিব ঘরের মেয়ের সাথে বিয়ে দিলে তাহলে মেয়েটা এসে আমার আর চাঁদনির দুজনেরই সেবা করবে। আরে সুজাতা, তুমি পাগল নাকি? ওইরকম একটা গরিব ঘরের মেয়েকে নিয়ে এসে তার উপর অত্যাচার করবে? রাজেশ দেখলে কি ভাববে? তোমার ছেলেও তখন অনেক কষ্ট পাবে। দেখো, তুমি বেশি কথা বলবে না। আমি যেটা ভালো বুঝবো সেটাই করব, আর আমার কথাই শেষ কথা হবে। তারপর সুজাতা তার ছোট ছেলের বিয়ের জন্য একটা গরিব ঘরের মেয়ে খুঁজতে লাগলো। কিছুদিনের মধ্যেই একটা মেয়ে খুঁজে পেল, যার নাম ছিল কমলি। একটা শুভ দিন দেখে দুটো পরিবারের উপস্থিতিতে তাদের দুজনের বিয়ে সম্পূর্ণ করা হলো। তার ছোট বৌমা কমলি বাড়িতে আসার পর থেকেই সুজাতা তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো আর তার উপরে অত্যাচার করত। আচ্ছা কমলি, তোমার খারাপ লাগে না মা তোমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করায় আর তোমাকে কত বকাবকি করে? না গো, এতে খারাপের কি আছে? আমি তো শাশুড়ি মাকে নিজের মা মনে করি, আর মা যদি বকা দেয় তো কি হয়েছে? আরে কমলি, তুমি কি দেখতে পাও না আমার মা ভাবির কত সুন্দর খেয়াল রাখে, তার কত কদর করে, তাকে কোনো কাজই করতে দেয় না। আমি ভেবেছিলাম আমার মাও আমার বউয়ের খেয়াল রাখবে। আমারও তো খারাপ লাগে কমলি, যে আমার বউ বাড়ির সমস্ত কাজ একা কেন করবে। আমার মা একটু এইরকম টাইপের, আমি এটা জানি, কিন্তু তুমি বলো কমলি, দুটো বৌমাকে তো সমান চোখে দেখা উচিত, তাই না? আমি এই বিষয়ে মাকে কিছু বলতেও পারছি না। দেখো, মায়ের মন কিন্তু বাইরে থেকে খুবই কঠোর, কিন্তু ভেতর থেকে খুবই নরম।
আসলে দিদি বড় ঘরের মেয়ে বলে তাকে দিয়ে কাজ করায় না, আমাকে দিয়ে করায়, কোনো ব্যাপার না। তখনই রামারাও ওখানে এসে উপস্থিত হলো। আরে ছোট বৌমা, তোমার মতো এরকম একটা ভালো মেয়ের প্রতি অত্যাচার করছে তোমার শাশুড়ি মা, আর বড় বৌমার চোখে ভালো হয়ে যাচ্ছে। তুমি কিছুদিন সহ্য করে থাকো বৌমা, ওরা একদিন নিজেদের ভুল বুঝতে পারবে। তখনই ওখানে সুজাতা এসে উপস্থিত হলো। আরে কমলি বৌমা, তুমি এখানে বসে কি করছো? যাও বড় বৌমার জন্য ভালো কিছু রান্না বান্না করো, ও তো খাবে, দেরি হচ্ছে তো। আর হ্যাঁ শোনো, কম করে চাল নেবে, কালকের সেই পচা পান্তা ভাত রয়েছে সেটা কিন্তু তুমি খেয়ে নিও, ঠিক আছে? আরে মা, এইসব কি? তুমি কমলিকে পচা পান্তা ভাত খেতে বলছো? তাও তুমি ওকে পেট ভরে খেতে দাও না, এইভাবে তো ওর শরীর খারাপ হয়ে যাবে। আরে রাজেশ, এইসব কি কথাবার্তা বলছিস তুই তোর মায়ের সাথে? ছোট থেকে তুই খুব কিন্তু বেয়াদব ছিলিস, এখনো তুই আমাকে সম্মান করিস না, ভালো করে কথা বল। আরে মা, তুমি এইরকম কেন বলছো? আমি তো ছোটবেলা থেকেই তোমাকে সম্মান করেই কথা বলি। আরে মা, কমলি তো আমার বউ, ওর খেয়াল রাখা তো আমার কর্তব্য। আমি শুধু তোমাকে এটা বলছি যে বড় ভাবে তুমি এত যত্ন করো, আর আমার বউয়ের তুমি খেয়াল রাখো না। শোন, তোকে শেষবারের মতো বলে দিচ্ছি, বড় বৌমার সাথে ছোট বৌমার তুলনা করবি না। ও কোথায় কোটিপতি বাড়ির মেয়ে আর ও কোথায় গরিব বাড়ির মেয়ে। কিছুদিন কেটে যাবার পরে চাঁদনি একদিন হঠাৎ করে হাও হাও করে কাঁদতে লাগলো। আরে চাঁদনি মা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো না মা। তুমি মন খারাপ করে থাকলে আমাদেরও তো খারাপ লাগবে, আমি তো তোমার মায়ের মতো। বলো কি বলবো মা, দেখুন না, আমার ছোট কাকা চালাকি করে আমার বাবার সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়ে বাবাকে পুলিশে ধরিয়ে দিয়েছে। কি বলছো কি বৌমা, তোমার বাবার সব সম্পত্তি দখল করে নিয়েছে তোমার ছোট কাকা? এখন তাহলে কি হবে? এতদিন ধরে যে তোমার পেছনে এত টাকা পয়সা খরচ করলাম, তোমার এত সেবা যত্ন করলাম, আমাদেরই তো লোকসান হয়ে গেল, এখন কি হবে? আরে সুজাতা, তুমি এইভাবে বাচ্চাদের মতো কাঁদছো কেন? এটা তো একটা দুর্ঘটনা, এর জন্য আমরা কি করতে পারি? আরে এতদিন ধরে বড় বৌমাকে আদর যত্নে রেখেছিলাম, ভেবেছিলাম আমিও ওর সম্পত্তির কিছু অংশ পাবো, কোটিপতি হব। কমলি বৌমা, তুমি এইদিকে শোনো, তুমি আজকে থেকে বেশি কাজ করবে না। আর এই যে বড় বৌমা, এবার থেকে বাড়িতে আর রান্না করার কোনো প্রয়োজন নেই। যার যখন খিদে পাবে প্রতিবেশীদের বাড়িতে যা রান্না হবে গিয়ে নিয়ে আসবে। সবাই যে যার নিজের মতো প্রতিবেশীদের বাড়ি থেকে খাবার জোগাড় করে নিও, আমি কিন্তু রান্না বান্না করব না। কিন্তু মা, এইভাবে লোকেদের বাড়ি থেকে খাবার চেয়ে খাওয়াটা কি উচিত হবে? দেখো বৌমা, তুমি এই বাড়িতে নিজেকে মালকিন মনে করবে না, তুমিও কিন্তু কমলির মতোই সমান। তোমার বাবার আর টাকা পয়সা নেই, তাই তুমিও এই বাড়িতে এবারে কাজবাজ করো। চাঁদিনী এটা শুনে খুবই কষ্ট পেল। চাঁদিনী চিন্তা করতে লাগলো, যখন সে কোটিপতি ঘরের মেয়ে ছিল তখন তার শাশুড়ি তাকে কত ভালোবাসতো, নিজের হাতে খাইয়ে দিত। এখন সে পথের ভিখারি বলে তাকে ঠিক করে খেতে দিচ্ছে না। চাঁদিনী আগের মতো তার ইচ্ছা মতো পেট ভরে খেতে পারছিল না। দেখো না কমলি, এই কদিন ঠিক করে আমি খাবার পাচ্ছি না, খুব খিদে পায়, পেটও ভরে না। হ্যাঁ গো দিদি, আগে আমারও পরিস্থিতি এমন ছিল, এখন তো এই কদিন হচ্ছে আমিও একটু ভালো মন্দ খেতে পারছি। তাহলে কমলি, এখন এই পরিস্থিতি থেকে কি করে বার হওয়া যায় বলো তো? আমিও তোমায় এতদিন অনেক কষ্ট দিয়েছি, তুমি দয়া করে আমায় ক্ষমা করে দাও। তোমার কাছে কি এখন কোনো উপায় আছে? দেখো দিদি, তুমি চিন্তা করো না, আমি সব কিছু ঠিক করে দেব। আমি তো আর ওদের মতো নয়, জানো তো দিদি, কদিন আগে আমি বাপের বাড়ি গিয়েছিলাম, মা আমায় কিছু টাকা দিয়েছিল, আমার কাছে সেই টাকাটা রয়েছে, আমি সেটা দিয়ে কিছু জিনিসপত্র আনবো, যখন শাশুড়ি মা ঘুমিয়ে পড়বে তখন আমরা রান্না করে পেট ভরে খাবো। হ্যাঁ বোন, তুমি ঠিকই বলেছ, আমাদের স্বামীদেরকে নিয়েও আমরা খাবো। তাদের শাশুড়ি মা সুজাতা যখন গভীর রাতে ঘুমিয়ে পড়েছিল তখন তারা দু ভাই এবং দু যা মিলে রান্নাঘরেতে খাবার তৈরি করে খেতে লাগলো। ভাই, মধ্যরাতে রান্না করে খাবার কিন্তু মজাই আলাদা, তাই না? আরে হ্যাঁ দাদা, ঠিকই বলেছ, এই মধ্যরাতে রান্না করা খাবারের স্বাদ কিন্তু খুবই টেস্টি। ভাই, এই ঘটনা কিন্তু মনে রাখার মতো। এইভাবে তারা একে অপরের সাথে কথা বলছিল আর খাবার খাচ্ছিল। তখনই রামারাও ওখানে এসে উপস্থিত হলো। আরে তোমরা সবাই এখানে কি করছো? আরে বাবা, তুমি ঘুম থেকে উঠে পড়লে? ও বাবা, মা ঘুমিয়ে পড়েছে তো? আরে না রে মা, তোদের শাশুড়ি মা কুম্ভকর্মের মতো ঘুমোচ্ছে। তোমরা এই মাঝরাতে রান্নাবান্না করে ভালো মন্দ করে খাচ্ছ আর আমাকে ডাকলে না, এটা কিন্তু বৌমা তোমাদের একদমই উচিত হয়নি। বাবা, আমাদের ক্ষমা করে দিন, আপনিও এসে খেতে পারেন। এইভাবে গোটা পরিবার মধ্যরাতে রান্না করে খাবার খেতে লাগলো। এইভাবে বেশ কিছুদিন ধরে চলতে লাগলো। সকালবেলা সুজাতা যখন উঠত তার সাথে স্বাভাবিকভাবে ব্যবহার করত। সে যেরকমটি নির্দেশ দিয়েছিল ঠিক তেমনভাবেই বৌমারা চলতো। তখন কমলি, মা জানেন তো,
প্রতিবেশী শ্যামলা আন্টি কিন্তু আজকে কোনো কিছু ভালো মন্দ রান্নাই করেনি। হ্যাঁ মা, ওই আশেপাশের প্রতিবেশীরাও খুবই কৃপণ, কেউ কিছুই দিতে চায় না। আমরা দিই না বলে ওরাও আমাদের কিছুই দিতে চায় না জানেন। হ্যাঁ, তোমরা ঠিকই বললে, ওদের ঘরের ছেলে বৌমাকেই ভালো করে খেতে দেয় না ওরা। আরে সুজাতা, সেই জন্যই তো বলছিলাম, প্রতিদিন কারো বাড়ি থেকে খাবার চাওয়াটা কি ঠিক? লোকে কি বলবে? সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগে যেমন আমরা রান্না করে খেতাম সেইভাবেই রান্না করেই খাবো। দেখো, আমরা হলাম গরিব মানুষ, এইভাবে খাবারের পেছনে টাকা খরচ করা যাবে না। আরে মা, তুমি এটা কি কথা বলছো? আমরা যদি পেট ভরে খাবারই না খেতে পাবো, তাহলে আমরা দুভাই ইনকাম করছি কি জন্য? এত পয়সা ইনকাম করে তো কোনো মানেই হয় না, তাই না? দেখো, তোমরা যা খুশি বলো না কেন, আমি কিন্তু বাড়িতে কোনো রান্না বান্না করতে দেব না। এইভাবে সুজাতা সরাসরি মানা করে দিল যে আজ থেকে বাড়িতে কোনো রকম কোনো রান্না হবে না। কিন্তু পরিবারের বাকি সদস্যরা সুজাতার অজান্তে রাতেই রান্না করে খাওয়া দাওয়া করত আর এক বেলায় খেত। এইভাবে এক সপ্তাহ কেটে গেল। সুজাতা সারাদিন জল খেয়েই থাকতো। সেই জন্য সে যখন ঘুমোতে যেত, খিদের জ্বালাতে সে ছটফট করত। দূর বাবা, খিদের জ্বালায় ঘুমটাও আসছে না। আর উনি গেল কোথায়? এত রাতে এখানেই তো থাকার কথা। আর রান্নাঘর থেকে কেমন যেন শব্দ শোনা যাচ্ছে না? যাই তো একবার বাইরে গিয়ে দেখি তো হচ্ছেটা কি। এইটা চিন্তা করে সুজাতা বাইরে বেরিয়ে দেখল যে পরিবারের বাকি সদস্যরা টেবিলে বসে আরাম করে খাবার খাচ্ছে। আরে বাহ, আমাকে ছাড়া তো রাতের বেলা ভালো মন্দ রান্না করে মজা করে খাচ্ছ দেখছি তোমরা। কি ব্যাপার? মা, আসলে আমাদের ক্ষমা করে দিন, আমাদের খুব খিদে পেয়েছিল তাই রান্না করে খেলাম। এমনিতেই তার খুব জোরে খিদে পেয়েছিল। এত ভালো ভালো টেবিলে সুস্বাদু খাবার দেখে নিজেকে সামলাতে পারল না। সে খাবারের উপরে ঝাঁপিয়ে পড়ল। না খেয়ে শরীর অসুস্থ করে ডাক্তারকে শুধু শুধু টাকা দিয়ে লাভ আছে? তার থেকে বরঞ্চ খাবার খেয়ে সুস্থ থাকবো। কেন নিজেকে কষ্ট দেব? হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। আমার এই খারাপ অভ্যাসের কারণে শুধু শুধু রান্না বান্না না করে না খেয়ে শরীরটাকে খারাপ করে কোনো লাভ নেই। কালকে সকাল থেকে বৌমাদেরকে সঙ্গে করে নিয়ে এবারে আমরা রান্না বান্না করে খাবো। সেই দিনের পর থেকে সুজাতা নিজের রাগ ছেড়ে, নিজের কৃপণতা ছেড়ে পরিবারের সাথে পেট ভরে খাওয়া দাওয়া করতে লাগলো। সেদিনের পর থেকে আবারও সে রান্না করতে লাগলো, নিজের পছন্দ মতো রান্না করত। বন্ধুরা, আজকের গল্প এটুকুই। আবার একটা নতুন গল্প নিয়ে আপনাদের কাছে ফিরবো। ততক্ষণে নমস্কার।